Ghost Stories by Nine. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন। হরর স্টোরিজ বাই নাইম এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম। আজকে আমাদের ইউটিউব চ্যানেল হরর স্টোরিজ বাই নাইমের 6 নম্বর এপিসোড। যথারীতি আজকেও আমরা বেশ কিছু লোমহর্ষক ঘটনা দিয়ে সাজিয়েছি আমাদের আজকের এপিসোড। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। আমাদের এই শো কেমন লাগছে তা অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের শো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন। আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটা অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের যে কোনো আপডেটের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের উৎসাহ পেলে এভাবে অব্যাহত থাকবে আমাদের পথ চলা। আর আপনাদের কাছে যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন, যাতে করে আমরা আমাদের এই শোর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই naime.horror@gmail.com। প্লিজ আমাদের ঘটনা পাঠান, না হলে আমরা আমাদের এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো কথা না বাড়িয়ে আমি চলে যাই আমাদের আজকের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদের সংগ্রহ করে পাঠিয়েছেন সামির খান, কলকাতা ফারাক্কা থেকে। তিনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন তার বন্ধুর কাছে থেকে। তার বন্ধু নাম হরেশচন্দ্র বর্মন, বাসা ইন্ডিয়ার আসাম প্রদেশে। তো আমি চলে যাচ্ছি তার ঘটনায় ঠিক যেভাবে তিনি পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি হরেশচন্দ্র বর্মন বলছি ইন্ডিয়ার আসাম থেকে। আজ আমি আপনাদের কাছে এমন এক ঘটনা শোনাতে যাচ্ছি যা আমাদের গ্রামে আজও আলোচিত হয়। এই ঘটনা সত্য না মিথ্যা সে বিচার আপনাদের হাতে। তবে এটুকু বলতে পারি, 1940 সালের সেই ভয়ঙ্কর রাতের পর থেকে আমাদের শ্মশানঘাটের বাতাসে আজও ভাসে এক অদ্ভুত আতরের সুঘ্রাণ। চন্দ্রকেতুগড়ের আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে, যেন চাঁদটাকে কেউ চুরি করে নিয়েছে। বাতাস নিস্তব্ধ, চারিদিকে থমথমে পরিবেশ। এমন রাতে শ্মশানের পথ মারানোর সাহস কারোরই হয় না। কিন্তু মধুসূদন ও নিরঞ্জনের জন্য এটা ছিল নিত্যদিনের কাজ। মধুসূদন ছিলেন প্রবীণ, বহু বছর ধরে শ্মশানে লাশ দাহ করতেন। তার সহকারী নিরঞ্জন ছিল তরুণ, সদ্য এই কাজে হাতেখড়ি হয়েছে। কিন্তু কিছুদিন ধরে তারা দুজনে অনুভব করছিলেন এই শ্মশানে কিছু একটা বদলে গেছে। এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ছিল শ্মশানের বাতাসে। প্রথমে মধুসূদন ভেবেছিলেন হয়তো ভিজে কাঠ পচে গিয়ে এমন গন্ধ হচ্ছে, কিন্তু না, এটা অন্যরকম। একটা মিষ্টি আতরের সুবাস, তার সঙ্গে যেন মিশা আছে গোলাপ আর ভেজা মাটির ঘ্রাণ। কিন্তু সেই মিষ্টতার নিচে লুকিয়ে ছিল অন্য কিছু, পচন ধরা মাংসের দুর্গন্ধ। প্রথমে তারা বিষয়টিকে পাত্তা দেয়নি, কিন্তু যখন গন্ধটা রাতের পর রাত বাড়তে লাগলো তখন মধুসূদনের মনে ভয় ঢুকে গেল। সপ্তাহখানেক আগে এক অচেনা লাশ আনা হয়েছিল শ্মশানে। মধ্যরাতে কিছু লোক ঘুমটা দিয়ে মুখ ঢাকা এক পুরুষের মৃতদেহ শ্মশানে নিয়ে আসে। তারা কোনো রকম মধুসূদনের হাতে লাশটা তুলে দিয়ে দ্রুত শ্মশান ছেড়ে চলে যায়। লাশের গায়ে তখনও আতরের গন্ধ লেগেছিল। সেদিন রাতে লাশ দাহ করার সময় প্রথম বিপদের টের পাওয়া গেল। আগুন ধরাতেই লাশের চামড়ার উপর কালো ছোপ পড়তে শুরু করলো, কিন্তু পোড়ার বদলে সেটি যেন গলে যাচ্ছিল। আগুনের শিখা দপদপ করে জ্বলে উঠল, কিন্তু মুহূর্তের মধ্যেই তা নিভে গেল। শ্মশানের বাতাস ভারী হয়ে উঠল, গাছপালা দুলতে লাগলো, আর সেই বাতাসে আতরের গন্ধ আরো তীব্র হয়ে উঠল। বাতাস এতটাই তীব্র হয়ে উঠল যে মধুসূদন আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। নিরঞ্জনকে সঙ্গে নিয়ে দৌড়ে পালালেন, কিন্তু পালিয়ে গিয়েও মুক্তি ছিল না।
7 রাত ধরে ঠিক মধ্যরাতের পর মধুসূদনের ঘরের চারপাশে সেই আতরের গন্ধ ভেসে আসতে লাগলো। প্রথমে দূর থেকে, তারপর ধীরে ধীরে যেন ঘরের মধ্যে ঢুকে পড়ল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মধুসূদন অনুভব করলেন কেউ তার খুব কাছাকাছি নিঃশ্বাস ফেলছে। একদিন রাতে সেই নিঃশ্বাস একেবারে তার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, তোর নাকে কি আমার সুঘ্রাণ লাগছে মধুদা? মধুসূদনের শরীর ভয়ে কাঁপছিল, সে নড়তে পারছিল না। হঠাৎ দরজার ওপাশ থেকে শোনা গেল ঠক 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 ঠক। ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে একটি কালো আতপোড়া হাত ঘরে ঢুকতে লাগলো। আঙ্গুলগুলো বেঁকে গেছে, নখগুলো ভাঙা, আর চামড়া থেকে মাংস গলে গলে পড়ছে। এরপর সকালে গ্রামের লোকেরা দেখতে পেল মধুসূদন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তার ঘরের দরজার সামনে পড়ে আছে পোড়া ছাই আর বিছানার উপর রাখা আতপোড়া একটি হাত। তারপর থেকেই মধুসূদন মানসিক ভারসাম্যহীন। এরপর থেকে পূর্ণিমার রাতে যখন বাতাস থেমে যায়, তখন শ্মশান থেকে এক অদ্ভুত আতরের গন্ধ ভেসে আসে। আর যারা খুব সাহসী হয়ে সে পথে যায়, তারা সবাই একটা কথাই বলে, আমি দেখেছি সে শ্মশানে তার সুঘ্রাণ বাতাসে ছড়িয়ে দিয়ে হাঁটে, আর তার সাথে গলায় ফিস ফিস করে ওঠে সেই অভিশপ্ত প্রশ্ন, তোর নাকে কি আমার সুঘ্রাণ যাচ্ছে? তো এই ছিল হরেশচন্দ্র বর্মনের ঘটনা। এই ঘটনাটি পাঠিয়েছেন সামির খান কলকাতা থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ঘটনা সংগ্রহ করে দেওয়ার জন্য। আর আমি আরও ধন্যবাদ জানাচ্ছি তার বন্ধু হরেশচন্দ্র বর্মন আপনাকে, আপনার এত চমৎকার একটি ঘটনার জন্য। আমি সত্যি অনেক আনন্দিত যে আমরা ইন্ডিয়া থেকেও ঘটনা পাচ্ছি। এভাবেই যদি আপনারা সাপোর্ট করতে থাকেন, তাহলে আমরা একের পর এক দারুণ দারুণ সব এপিসোড আপনাদের উপহার দিতে পারবো। আর আপনার কাছে যদি আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে, তাহলে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি সংগ্রহ করে পাঠিয়েছেন আমাদের মডারেটর সামিন রাহাত। আর এই ঘটনাটি সামিন রাহাত যার কাছে থেকে সংগ্রহ করেছেন তার নাম নাফিউল হক আলিফ, আর তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন ময়মনসিংহ থেকে। আমি চলে যাচ্ছি তার ঘটনায় ঠিক যেভাবে তিনি বলছেন নাফিউল হক আলিফ। আমি আলিফ আজ শেয়ার করব আমার এবং আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া বাসা কেন্দ্রিক একটি ঘটনা। 2019 সালের শেষের দিকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা বাসা চেঞ্জ করব। অনেক খোঁজাখুঁজির পর ময়মনসিংহের আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় একটি বাসা পাই। ঘটনার সুবাদে বাসাটা কেমন ও বাসাটার বাহ্যিক পরিবেশ সম্পর্কে বলে নেই। হাফ বিল্ডিং বাসা, পাশাপাশি 2টা রুম, মাঝখানে ডাইনিং, বাহিরের বারান্দা বরাবর ছোট্ট একটি রাস্তা আর একটি পরিত্যক্ত জমি। বিভিন্ন রকমের গাছগাছালি যেমন আম, কাঁঠাল, কচু, লতা পাতা দিয়ে আচ্ছন্ন ছিল। রাতের বেলা বই দিনের বেলাতেও ঠান্ডা এবং ছমছমে একটি পরিবেশ বিরাজমান থাকত। এবার আসা যাক মূল ঘটনায়। মালামাল আনার কাজ চলছিল। রুম ভাগাভাগি হয়ে গেল। প্রথম রুমটি আমি পেয়ে গেলাম, যেটা রাস্তার সাথে। দ্বিতীয় রুমটি আম্মু আর আব্বুর। আম্মু আব্বুদের রুমের দরজার উপরে
দেয়ালে সাদা বর্গাকার কাগজে লাল কালি দিয়ে বেশ কয়েকটি আরবি হরফ লেখা ছিল। তো বিষয়টাকে আমরা পজিটিভলি নেই, কারণ এটা তো খারাপ কিছু না। সেটা আর খোলা হয়নি। ঘটনা শুরু হয় বাসায় ওঠার প্রথম শুক্রবার দিন। আমি আর আমার ছোট ভাই জুম্মার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আব্বু আম্মু রুমে শুয়েছিলাম। আমি ঘুম ঘুম ভাব, ছোট ভাই ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ আমার পিঠে একরকম আলতো হাতের স্পর্শ পেলাম। মনে হলো সে স্পর্শটা একটা ক্রস সাইন আঁকলো। ভাবলাম ছোট ভাই যেহেতু পাশে, হয়তো ওর আঙ্গুল লেগেছে, তাই আর বিষয়টিকে পাত্তা দেয়নি। কিন্তু ঠিক পরের শুক্রবার আমরা দুজন একইভাবে শুয়েছিলাম এবং যেটা ভাবছেন সেটাই। আমার পিঠে আবার ঠিক সেম পজিশনে একই স্পর্শ, একইভাবে ক্রস সাইন আঁকলো। এবার আর বুঝতে বাকি রইল না যে এটা স্বাভাবিক বিষয় না। প্রায় 2-3 মাস পার হয়ে গেল। সবাই নানু বাড়িতে ছিলাম। আম্মু আব্বুরা সবাই মিলে গল্প করছিল, কি যেন একটা টাকাটা কিনে কথা বলছিল। তবে বুঝতে পারছিলাম কোনো একটা ভৌতিক বিষয় নিয়ে কথাবার্তা চলছে। কৌতূহলবশত জিজ্ঞেস করায় তারা বিষয়টি এড়িয়ে যায়। এদিকে বাসায় আমার সাথে নতুন আরেকটি সমস্যা তৈরি হতে লাগলো। বিষয়টি এমন যে রাতে ঘুমানোর সময় বালিশে খসখস আওয়াজ হতো, যা কানে লাগায় প্রচণ্ড বিরক্ত লাগত। রীতিমতো বালিশটাকে পেটাতাম আমি। কাজের কাজ কিছুই হতো না। বালিশ চেঞ্জ করেও লাভ হলো না। হঠাৎ একদিন মধ্যরাতে আম্মু উঠে কান্না শুরু করে দিল। তাড়াতাড়ি করে উঠে গেলাম, অনুধাবন করতে চেষ্টা করলাম কারণটা কি। কারণটা হলো আম্মুকে প্রতি রাতে কেউ যেন একটি ডাক দিত, শুধুমাত্র একটি ডাক। তাও কিভাবে? আমার আব্বু আম্মুকে যেভাবে ডাকে ঠিক সেভাবে আব্বুর আওয়াজে। এই কারণে আম্মুর রাতে ঘুম হতো না, প্রতি রাতে ভয় কাজ করত। এই হলো সে ডাকাডাকি কাহিনীর নেপথ্য ঘটনা, যা আমাদের 2 ভাইয়ের কাছে গোপন রাখা হয়েছিল। তখন আমিও আমার সাথে ঘটে যাওয়া পূর্বের ঘটনা বলি। সবাই মিলে এবার নিশ্চিত এই বাসায় অস্বাভাবিক কিছু আছে, যেটা চায় না আমরা এই বাসায় থাকি। তবে বাসা পরিবর্তন করাও তখন সম্ভব ছিল না, কারণ ততদিনে করোনার কারণে 2 মাস ধরে লকডাউন। এভাবে এই পরিস্থিতি নিয়েই আমরা বাসাটিতে থাকছি। ঘুম হয় না, বাসার কাজের চাপ, এসব কিছু মিলিয়ে আম্মু ভীষণ অসুস্থ হয়ে পড়ল। অসুখ যেন আম্মুকে ছাড়তেই চায় না। একদিন আমার রুমে বসে পড়ছিলাম, যেখান থেকে ডাইনিং রুম দেখা যায়। হঠাৎ দেখতে পারলাম ছায়ার মতো কিছু একটা এপাশ থেকে ওপাশে চোখের পলক ফেলার আগে চলে গেল। পরে জানতে পারলাম আব্বু নাকি বিষয়টি অনেকবার খেয়াল করেছে। আবার একদিন দ্বিতীয় রুমে আমি একা বসে ফোন চালাচ্ছিলাম। হঠাৎ আমার আব্বু আমাকে যেভাবে ডাকে ঠিক সেইভাবে একটি ডাক শুনতে পেলাম, মাত্র একটি ডাক। এই করে করে 21 সালের অর্ধেক। পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। শেষে বাসার মালিক স্বীকার করতে বাধ্য হন তার বাসায় অস্বাভাবিক কিছু আছে। আমাদের আর বুঝতে বাকি রইল না যে পূর্বের ভাড়াটিয়ারা কেন ওই কাগজে আরবি লেখাগুলো লিখেছিলেন। তখন করোনা কিছুটা স্বাভাবিক হতে শুরু করলো। লকডাউন 1 মাস করে 1 মাস পর পর দেওয়া হতে লাগলো। ঠিক করা হলো হুজুর আনা হবে। পাশের হাজিবাড়ি মসজিদ থেকে একজন হুজুর আনা হলো। তিনি আসলেন, আমাদের বাসা দেখলেন। তিনি বললেন, হ্যাঁ, সমস্যা আছে। পানির বোতলে ঝাড়ফুঁক করলেন, সেই পানিটা পুরো বাসায় ছিটিয়ে দিলেন। বললেন এটা কোনো স্থায়ী সমাধান না, 2-3 দিন ভালো থাকতে পারবেন, বাসা বন্ধ করতে হবে। তার জন্য হুজুর বেশ ভালো পরিমাণের একটি হাদিয়া চাইলেন। এদিকে মালিক
পুরোটা দিতে নারাজ। এজন্য সে সময় হুজুরকে বিদায় দেওয়া হলো। ভাবলাম করোনা যেহেতু স্বাভাবিক হয়ে যাচ্ছে, বাসাও চেঞ্জ করে ফেলা যাবে। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু না, এখান থেকে অশরীরীর বড় কিছু একটা করা বাকি ছিল, যার ভিকটিম আমি নিজে। সকালবেলা 7টার সময় প্রাইভেট। প্রতিদিনের মতো সেদিন রাতেও রাত 11টার দিকে ঘুমিয়ে যাই আমি। অ্যালার্ম তো আগেই দেওয়া ছিল, তো অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠি। বেসিনে গিয়ে দাঁত মাজি, ভালো করে মুখ ধুই, ব্যাগ গোছাই, রেডি হই। চাবিটা হাতে নিয়ে বের হতে যাব, ঠিক তখনই আব্বু ডাক দিয়ে বলে, আলিফ কই যাও? আমি বললাম, কেন, প্রাইভেটে যাই। আব্বু বলে, এখন কিসের প্রাইভেট? এখন রাত 2টা বাজে। আব্বুর থেকে এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ইভেন আমি পানি দিয়ে মুখ ধুয়েছি। বেসিন থেকে খোলা বারান্দা থেকে দেখা যায়, বোঝা যায় বাইরে দিন না রাত, কিন্তু আমি কিছুই বুঝিনি। আমার কোনো সেন্স কাজ করছিল না। তাহলে অ্যালার্ম চেক করে দেখি, অ্যালার্ম তো 7টায়, রাত 2টায় ছিল না। এ ঘটনার পর আর সেই বাসায় থাকা সম্ভব হয়নি। মাস শেষে বাসা চেঞ্জ করে ফেলি। আশেপাশের লোকজনের থেকে শুনতে পেয়েছিলাম, পূর্বের ভাড়াটিয়াদের এক মেয়েকে নাকি ঠিক এইভাবেই ভুলিয়ে ময়মনসিংহের স্বনামধন্য একটি স্কুলের পুকুরে নিয়ে যাওয়া হয়েছিল। এখন আমরা নতুন বাসায়, আলহামদুলিল্লাহ, এখন কোনো সমস্যা নেই। আম্মু এখন বেশ সুস্থ। তো এই ছিল আমার ঘটনা। জানি না কতটুকু গুছিয়ে দেখতে পেরেছি, তবে চেষ্টা করেছি। তো এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। অসংখ্য ধন্যবাদ সামিন রাহাতকে এত সুন্দর একটি ঘটনা সংগ্রহ করে দেওয়ার জন্য। আর আমি ধন্যবাদ জানাচ্ছি নাফিউল হক আলিফ এত চমৎকার একটি ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। আপনারাও লাইক কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগছে আমাদের আজকের এপিসোডের ঘটনাগুলি। আর আপনাদের কাছেও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে, আমাদেরকে পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো 9.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের তৃতীয় ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন টাঙ্গাইল থেকে মোহাম্মদ শাহ আলম হোসেন। তো তিনি যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করছি। চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম নাইম ভাই, আমার নাম মোহাম্মদ শাহ আলম হোসেন, বাসা টাঙ্গাইল জেলা মধুপুর থানা, গ্রাম আলোকদিয়া। আসলে আমি যে ঘটনাটি বলবো সেটা আমার দাদি আর আমার মার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আগেই বলে রাখা ভালো, আমার দাদি একজন পরহেজগার মহিলা। তার সাথে তিনি কিছু কবিরাজি কাজ এবং ঝাড়ফুঁকও জানেন। এর পাশাপাশি তিনি একজন দাইমা অর্থাৎ বাচ্চা ডেলিভারি করানোর কাজও করেন। একদিন তিনি আমাদের গ্রামের পাশের গ্রামে বাচ্চা প্রসব করানোর কাজে যান। সন্ধ্যা 6টায় সেখান থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য লোক আসে। সে রওনা হয়ে যায় গ্রামটির উদ্দেশ্যে। 1 ঘন্টা সময় লাগে সেই গ্রামটিতে পৌঁছাতে। যাওয়ার পথে একটি জায়গা পার হতে হয় যেটি খামার বাড়ি নামে পরিচিত। জায়গাটি অনেক বছরের পুরনো এবং পরিত্যক্ত একটি বাড়ি। সেখানে বছরের পর বছর কোনো মানুষের বসবাস নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি ঘটনার এই পর্যায়ে আপনাদের একটু বলে রাখি, মোহাম্মদ শাহ আলম হোসেন আমাকে সেই খামার বাড়ি এবং এই গল্পে যে কূপ বা কুয়াটির কথা বলা হয়েছে তার ছবি পাঠিয়েছেন। এই এপিসোড টেলিকাস্ট হওয়ার পরে আমি সেই বাড়ি আর সেই কুয়াটির ছবি আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি সেকশনে আপলোড করে দেব। আপনারা চাইলে আমাদের চ্যানেলের কমিউনিটি সেকশনে গিয়ে সেই ছবিটি দেখে আসতে পারেন। তো যাই হোক, আমি ফিরে যাই মোহাম্মদ শাহ আলম হোসেনের ঘটনায়।
আমার দাদি যে গ্রামটিতে যাচ্ছিল, সেই গ্রামটিতে যাওয়ার জন্য সেই খামার বাড়ির সামনে দিয়ে যেতে হয়। খামার বাড়িতে একটি বিশাল আকৃতির কূপ বা কুয়া রয়েছে এবং তার সাথে একটি বিশাল আম গাছ, আর তার আনুমানিক 100 বা 150 গজ সামনে রয়েছে একটি বিশাল আকারের গাব গাছ। খামার বাড়ি নিয়েও আরও অনেক ঘটনা প্রচলিত রয়েছে, সেগুলো পরে কখনো একসময় আপনাকে পাঠাবো যদি আমার এই ঘটনাটি সিলেক্ট হয়। যাই হোক, আমার দাদি সেই গ্রামটিতে পৌঁছায় এবং ডেলিভারি সম্পন্ন হতে রাতের আনুমানিক 12টা বেজে যায়। আমার দাদি কাজ শেষে সেখান থেকে ফিরে আসার সময় তারা বারবার নিষেধ করছিল যেন আমার দাদি রাতে সেই বাসায় থেকে যায় এবং পরের দিন আসেন, কারণ খামার বাড়ি জায়গাটি ভালো না। কিন্তু আমার দাদি এ সত্ত্বেও রাতের বেলায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মূলত ঘটনাটি শুরু হয় ঠিক এখান থেকেই। আগে বলেছিলাম আমার দাদি একজন পরহেজগার মহিলা। আসার পথে গাব গাছ থেকে একটি কালো অবয়ব আমার দাদির পিছনে। সেটা দেখতে ছিল এক বিশাল আকারের প্রাণীর মতো। আমার দাদি দরুদ পাঠ করতে করতে কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই বাসায় চলে আসেন। ঘটনাটি এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু ঘটনাটি শুরুই এখান থেকে। এবার আসি আমার মায়ের বিষয়ে। আমার মা নিজেও কোরআন পড়েন এবং অন্যদেরও কোরআন শিক্ষা দিয়ে থাকেন। দাদির বাসায় আসতে আনুমানিক রাত 1টা বেজে যায়। দাদি বাসায় এসে আমার মাকে ডাক দেন। আমার মা দাদিকে দেখে জিজ্ঞেস করেন, আপনি এত রাতে কেন ফিরতে গেলেন? আমার দাদি কোনো উত্তর না দিয়ে আমার মাকে বলেন একটি নতুন সাবান এবং কাপড় এনে দিতে, যাতে করে সে গোসল করে পবিত্র হতে পারেন। আমার মা সাবান আর কাপড় দিতে গিয়ে দাদিকে স্পর্শ করে ফেলেন। স্পর্শ হওয়ার সাথে সাথে হঠাৎ কোথাও থেকে সে ভয়ঙ্কর দৈত্যাকার অবয়ব প্রাণীটি আমার মার উপর আক্রমণ করে বসে। আমার মা কিছু বুঝতে না পেরে লাঠি দিয়ে প্রাণীটিকে আঘাত করে বসেন। মা লাঠির আঘাতের সাথে সাথে অবয়বটি চোখের নিমিষে অদৃশ্য হয়ে যায়। এ দেখে আমার দাদি বলে, তুমি এটা কি করলে? তোমার মোটেও ওকে আঘাত করা উচিত হয়নি। তুমি এটা মোটেও ঠিক কাজ করোনি। এটা সেই গাব গাছ থেকে আমার পিছু নিয়েছিল, কিন্তু আমার কোনো ক্ষতি করেনি। তুমি ওকে মারতে গেলে কেন? ঠিক এর পর দিন আমার মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। এতটাই অসুস্থ হয়ে পড়েন যে সে বিছানা থেকে উঠতে পারেন না, ঠিক মতো খায় না, ঘুমায় না, শুধু বলে তার কিছুই ভালো লাগে না। এভাবে কেটে গেল 2 দিন। আমার দাদি আমার মাকে কিছু ঝাড়ফুঁকও দেন, কিন্তু আমার দাদি বুঝতে পারেন আমার দাদির ঝাড়ফুঁকে আমার মার কোনো কাজ হবে না, কারণ আমার মা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। আমরা মাকে হাসপাতালে ভর্তি করি, যথাযথ চিকিৎসাও দেই, কিন্তু কোনোভাবেই মা সুস্থ হচ্ছিল না। তখনও আমরা বুঝতে পারিনি আমার মার এ অবস্থা হয়েছিল সেই অবয়ব প্রাণীটিকে মারার কারণে। ডাক্তারের কোনো চিকিৎসাই কাজ হচ্ছিল না, তাই আমরা আবার মাকে বাসায় ফিরে আনি। আমার দাদি বুঝতে পেরে গিয়েছিলেন সেদিন সেই অবয়বটিকে মারার কারণে আমার মার এই অবস্থা। আমার দাদি আমার চাচাকে গিয়ে বলে আমার চাচা যেন একটি ভালো কবিরাজ নিয়ে আসেন। বিশ্বাস করেন ভাই, যখনই আমার দাদি কবিরাজ আনার কথা বললেন, তখন আমার মা অস্বাভাবিক আচরণ করতে শুরু করলেন এবং মনে হচ্ছিল আমার মা আমার দাদিকে মেরেই ফেলবে। আমার মাকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছিল না। 4-5 জন মানুষ মিলেও আমরা মাকে ধরে রাখতে পারছিলাম না। এর আধা ঘন্টা পর আমার মা অজ্ঞান হয়ে যায়। এর প্রায় ঘন্টাখানেক পর কবিরাজ আসেন এবং আসন করেন। এরপর কবিরাজ আমার মার শরীরে জিনটিকে হাজির করান। কবিরাজ জিজ্ঞেস করেন, তুই কেন এসেছিস আর
কেন কষ্ট দিচ্ছি সেই মহিলাকে? তখন আমার মা অনেকক্ষণ চুপ থাকে। এরপর আবারও কবিরাজ জিজ্ঞেস করে। এভাবে বেশ কয়েকবার জিজ্ঞেস করার পর আমার মা বলতে শুরু করেন, আমি এখানে আসতে চাইনি। ওই বুড়িটার সাথে আমার ছেলে এখানে এসেছিল। আমার ছেলেকে ও মেরে ফেলেছে। যে পর্যন্ত আমি আমার ছেলের প্রতিশোধ না নেব, ততক্ষণ পর্যন্ত আমি ওকে ছেড়ে যাব না। আসলে সেদিন লাঠির আঘাতে সেই অবয়বের মৃত্যু হয়েছিল, যা আমরা এখন জানতে পারলাম। কবিরাজ জিনটিকে অনেক ভয় দেখায়। কবিরাজ বলে, তুই যদি ওকে ছেড়ে না যাস তাহলে আমি তোকে বোতল বন্দি করে রাখবো, তোকে আমার গোলাম বানিয়ে রাখবো। কবিরাজের অনেক ভয় দেখানোর পরে অবশেষে জিনটি বলে, ঠিক আছে, আমি চলে যেতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। আমার একটি পাঠা চাই। সেটিকে বলি দিয়ে সেই গাব গাছের নিচে রেখে আসতে হবে। আমরা তার কথা মতো একটি পাঠা বলি দিয়ে ওই গাব গাছের নিচে রেখে আসি। আমরা ভেবেছিলাম এখানে সমস্যাটির শেষ হয়ে গিয়েছে, কিন্তু না। ঘটনা আবার শুরু হয় 2020 সালে, ঠিক 3 বছর পর, আমার ছেলের সাথে। সেই ঘটনাটিও পাঠাবো আরেকদিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো এই বলে মোহাম্মদ শাহ আলম হোসেন তার ঘটনা শেষ করেছেন। আমি মোহাম্মদ শাহ আলম হোসেন আপনাকে বলবো, এই ঘটনার পরে যে আপনি বললেন 2020 সালে এই ঘটনার সূত্র ধরে আপনার ছেলের সাথে আবার সমস্যার সূত্রপাত শুরু হয়, আপনি কিন্তু এই পর্বেই সেই ঘটনাটি পাঠিয়ে দিতে পারতেন। তাহলে এই ঘটনাটি আমার মনে হয় আরেকটু বেশি পূর্ণতা পেত। আমার মনে হয় এটা অর্ধেক না পাঠিয়ে আপনি পুরো ঘটনাটি একসাথে পাঠিয়ে দিতে পারতেন, পর্ব আকারে না করে একসাথেই পুরো ঘটনাটি দিয়ে দিতে পারতেন। যাই হোক, ধন্যবাদ মোহাম্মদ শাহ আলম হাসান আপনার ঘটনার জন্য। আশা করি আপনি আপনার ছেলের সাথে ঘটে যাওয়া অর্থাৎ এই ঘটনার বাকি অংশ এবং খামার বাড়ির ঘটনাটি খুব শীঘ্রই আমাদের পাঠাবেন। আর আপনাদের কাছে যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে, আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য আমাদের ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো 9.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। তো আমি কথা না বাড়িয়ে আমি চলে যাই আমাদের আজকের চতুর্থ ঘটনায়। এটি খুব ছোট একটি ঘটনা। এই ঘটনাটি আমাদের সংগ্রহ করে পাঠিয়েছেন আমাদের মডারেটর সামিন রাহাত, এবং তিনি এই ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম তামিম, বাসা নারায়ণগঞ্জ। তো আমি চলে যাই তার ঘটনায়, ঠিক তিনি যেভাবে বলেছেন। গ্রামের জীবন যতই শান্ত সুন্দর মনে হোক না কেন, মাঝে মাঝে এমন কিছু ঘটনাও ঘটে যায় যা আমাদের কল্পনার বাইরে। আজ আমি আপনাদের একটা সত্য ঘটনা শোনাতে যাচ্ছি, যা আমার প্রতিবেশী আসর আলী চাচার জীবনে ঘটেছিল। সেই রাতের কথা আজও গ্রামে এক আতঙ্কের গল্প হয়ে আছে। আসর আলী চাচার ছোট ভাই আশরাফ, দুইজনেরই মাছ ধরার খুবই নেশা ছিল। বিশেষ করে বর্ষার শেষে যখন ধান লাগানোর জন্য জমিতে পানি সেচ দেওয়া হয়, জমিগুলো তখন একেবারে কাদাময় হয়ে যায় আর মাছ ধরার জন্য উপযুক্ত হয়ে পড়ে। এক রাতে আসর চাচার তার বউয়ের সাথে প্রচণ্ড ঝগড়া হয়। ঝগড়ার পর তার বউয়ের আর ঘুম আসে না। রাত তখন প্রায় আনুমানিক 12টা কি 1টা বাজে। হঠাৎ আসর চাচা শুনতে পেল দরজার বাইরে থেকে আশরাফ ডাকছে, ভাই
ভাই, মাছ ধরতে যাব, বাইতে অনেক মাছ, একটা লুঙ্গি আর গামছা নেও, তবে গ্যাস লাইটটা নিও না। শ্রোতা বন্ধুরা, স্থানীয় ভাষায় বাইদে অর্থাৎ বিলে। আসাদ চাচা ঘুমের ঘোরে উঠে সবকিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল। তার বউ দেখছিল, কিন্তু সে আশরাফের ডাক শুনতে পায়নি। ভাবলো হয়তো আসর টয়লেটের জন্য বাইরে যাচ্ছে, কিন্তু সত্যি ঘটনা তখনও কারো জানা ছিল না। আসর আলী চাচা পেছনে পেছনে যাচ্ছে, আর সামনে তার ভাই আশরাফ। অন্ধকারে ঢাকা রাত, ঠান্ডা হওয়ার কারণে সারা গ্রাম নীরব। আসর বারবার জিজ্ঞেস করছিল, কই যাচ্ছিস রে? বাইরে যাবি তা এদিক দিয়ে কেন? কিন্তু আশরাফ কোনো উত্তর দেয় না, চুপচাপ সামনে এগিয়ে চলছে। একসময় তারা সেই জঙ্গলের কাছে পৌঁছালো, যাকে আমরা গ্রামের ভাষায় আড়া বলি। এই জায়গাটি নিয়ে নানা রকম গা ছমছমে কথা প্রচলিত আছে। জঙ্গলের কাছে পৌঁছানোর পর হঠাৎ আসর আলী চাচার চোখে যা ধরা পড়ল, তাতে তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। তার ভাই আশরাফের পা নেই, সে শূন্যে ভাসছে। তার হাতে ধরা একটা কাঁচা মাছ, আর সে সেটা কামড়ে কামড়ে খাচ্ছে। ভয়ে আসর চাচা দৌড় শুরু করলো, কিন্তু পিছনে তাকিয়ে দেখলো আশরাফ সেখানেই দাঁড়িয়ে আছে। ডান দিকে তাকালো, আবারও আশরাফ, বাম দিকেও আশরাফ। চারিদিকে যেন তার ভাইয়ের অবয়ব ভেসে বেড়াচ্ছে, আর সব কিছু থেকে সেই ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসছে। এদিকে তার বউ ঘরে বসে ভাবছে, সেই কখন বের হলো, এতক্ষণ ধরে বাইরে কি করছে? সে ঘর থেকে বেরিয়ে আসর চাচাকে খুঁজতে লাগলেন। কোথাও খুঁজে না পেয়ে সে বাড়ির সবাইকে ডেকে তুলল। সবাই লাইট নিয়ে বেরিয়ে পড়লো আসর চাচাকে খুঁজতে। সেই জঙ্গলটাও খুঁজে দেখা হলো, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মিলল না। জীবিত আসর চাচাকে তো পাওয়াই যায়নি, এমনকি তার লাশও আর কখনো পাওয়া যায়নি। স্থানীয় লোকজন বলে তাকে নাকি জিনেরা তাদের রাজ্যে নিয়ে চলে গিয়েছে। তো এই ছিল সামিন রাহাতের সংগ্রহ করা ঘটনা, যেটি তাকে পাঠিয়েছে তামিম নারায়ণগঞ্জ থেকে। অসংখ্য ধন্যবাদ সামিন রাহাতকে এবং তামিমকে আমাদের ঘটনা পাঠানোর জন্য। তো এই ছিল আমাদের আজকের পর্বের আয়োজন। আমাদের এই শো এবং আমাদের ঘটনাগুলি কেমন লাগলো তা লাইক কমেন্ট করে জানিয়ে দিন। আর আমাদের ঘটনাগুলি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন। আর প্লিজ আবারও বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী যে কোনো আপডেটের নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর আপনার কাছেও যদি আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে, আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য আমাদের ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিচ্ছি, naime.horror@gmail.com। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো আজকের মতো আমি নাইম বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।